হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? গত ভিডিওতে আমি বলেছিলাম শ্বশুরের বাসায় কোথায় ঘুমাতে দিয়েছিল সেই ঘটনাটা। আজকে আমি এই ঘটনাটার বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুরুতে একটা কথা বলতে চাই। আল্লাহ রসুল বলেছেন, মানুষের দুঃখ কষ্টের কথা শোনার পর আপনার হৃদয় থেকে যদি কোনো সান্ত্বনা বাক্য বের হয়, ওটা আল্লাহর দরবারের শ্রেষ্ঠ দান। অথচ আমরা মানুষ, আমরা যে কোনো ঘটনাকে হৃদয় দিয়ে অনুধাবন করি না। আর এটা শুনেও আমরা বিরক্তি বোধ করি। ধৈর্য সহকারে শুনি খুব কম মানুষ। যাই হোক, আসল কথায় আসি। তো ভাসুরের বাসা থেকে খুব অসুস্থ অবস্থায় আমি নিয়ে আসবো আমাকে, আমার হাজবেন্ডের এক দূর সম্পর্কের আত্মীয়র বাসায়। তো ওনার বাসায় যাওয়ার পরে এখানে আমার শাশুড়ি খুব কায়দা করে একটা কাজ করেছে। তো খালার শ্বশুর, উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং রাগী, তবে খুব দায়িত্বশীল একজন মানুষ। দায়িত্বশীলরা একটু রাগী হয়, কারণ ডিসিপ্লিন ভাঙলে এটা অনেক ক্ষতির কারণ। এই জন্য সবসময় খুব দায়িত্ব এবং গম্ভীরতার সাথে থাকতে হয়। তো আমার শাশুড়ি করলো কি, ওই বাসায় যখন গেলাম, তারা দেখে আমাকে খুব খুশি, বললো যে তোমার বউর যে নিয়ে আসছো, তা বাসা টাসা নিছ? বলে যে না, বাসা টাসা নিয়ে নিব। তখন আমার শাশুড়ি, যাই হোক, শাশুড়ি আমাকে নিয়ে গেল খালা শাশুড়ি বাসার থেকে মোহাম্মদপুর একটা বস্তির মধ্যে। উনি রুম ভাড়া করতেছে, কিছুই আমি জানি না। তো আমার শ্বশুর ছিলেন, উনি ওনার ঘর থেকে, কিছুই নাই আমাদের, উনি আমাদের ঘর থেকে উনি ওনার ঘর থেকে আমাদেরকে যা যা দরকার মোটামুটি সেগুলো দিলেন। দেওয়ার পরে আমার যখন আমি বিছানায় গা দিতে গেলাম, তখন শুধু এতটুকু মনে করলাম, হায় আল্লাহ, এরকম পরিস্থিতিতে আমি জীবনে কোনদিন পড়ি নাই। আমি জানি না আল্লাহ তুমি তার কি লাগছে। তো দরজাটা লাগাইয়া মাত্র ঘুমানোর জন্য রেডি হয়েছি, এর ভিতরে ওই খালা শ্বশুর, গ্রামে বড় বোনকে সাধারণত বুয়া ডাকে। তো খালা শ্বশুর খুব রাগ করে বলতেছে, বুয়া, আমি শুনছি তুমি লেখাপড়া জানো, শিক্ষিত একটা মেয়ে তোমার ছেলের জন্য আনছো, তোমার সাহস হয় কি করে ওই মেয়েকে তুমি এরকম একটা জায়গায় নিয়ে গেছো, যাও এক্ষুনি নিয়ে আসো। তো রাত্রে তখন 11:30-12টা বাজে। দৌড়াইতে দৌড়াইতে আমাকে নিয়ে আসার জন্য গেল। তো যখন গেছে, দরজাটা টোকা দিচ্ছে এর ভিতরে, তাড়াতাড়ি চলো, বেলার বাপে তোমাদেরকে এক্ষুনি বাসায় নিয়ে যেতে দিয়েছে, আমার সাথে ঝগড়া করতেছে। আর খালা শ্বশুর বললো যে তো আমার ছেলের রুমে তোমার ছেলে আর ছেলের বউ থাকবে, যাও। আমি মেয়েটাকে যতটুকু দেখলাম, মেয়েটা অত্যন্ত শান্ত, ভদ্র এবং খুবই লক্ষ্মী, এবং ঘর কোণে, আমি মেয়ে দেখলে বুঝতে পারি। তো এই বলে আমাকে নিয়ে আসলাম। ওনার বাসায় আমি থাকলাম বেশ কিছুদিন। থাকার পরে তো ওনার বাসায় অনেকদিন থাকলাম। থাকার পরে ওনার মেয়ে আবার চাকরি করতে, কাজই করে না। তো আমি ওনাকে বললাম, আপা, সে তো বেকার, একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতেন। আর এই বিয়ে হওয়ার পর থেকে অনেকের কাছেই বলছি চাকরির বিষয়ে। তখন আমার হাজবেন্ড মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করা, অনার্সে পড়তো। তো মালা আপাকে বলার পরে উনি ওই দিন, আমি থেকে আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি সহযোগিতা করো, তুমি সাহায্য করো। তো এরপরে দেখলাম যে মালা আপা সন্ধ্যার পর যখন আসছে, এসে বলতেছে, ও যেহেতু একটা জব ঠিক করছি, কাজী ফেরনি, হ্যাঁ, বৌমনি তুমি চিন্তা করো না, একটা না একটা দেখে তুমি। তো যখন চাকরিটা হইলো, এদিকে আমি খুব অসুস্থ হইলাম, আমার মেয়েটা পেটে আসলো। মেয়েটা পেটে আসার পরে এর মধ্যে একটা কথা বলে নেওয়া ভালো।
সরি। তো ওনার বাসায় আমি যখন গেলাম, যাওয়ার পরে মেয়েটা পেটে আসলো। আমি খুব অসুস্থ হয়ে যে ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছে, ওখান থেকে ভীষণ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে এখানে আমার শাশুড়ি একটা কাজ করতো। সবচেয়ে মজার ব্যাপার কি, যখন ওনার ছেলে বাসা থেকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা একটু বন্ধু বান্ধবের আড্ডায় বের হইতো, উনি এসে এরকম করতো, যত রকমের আজে বাজে কথা আছে উনি আমার খুব গালাগাল করতো। আমি চুপচাপ ভয়ে এক কোণে বসে থাকতাম। আর গালাগালি করার পরে উনি আমাকে বলতো, আমি যে এত কথা কইলাম, মোর পোলারে যদি তুই এডি কও তা তোর কিন্তু উপায় নেই। মোর পোলারা মোর কথার বাইরে কোনো কথা বিশ্বাস করবে না। তো আর দেখতাম আসলেই তো মাকে অধিক ভালোবাসে, আর কি বদনাম বলবো, থাক বলছে বলো, হজম ক্ষমতা আছে বলে শুনছি। তারপরে আমার অসুস্থতার অবস্থা দেখে আমার শাশুড়ি একটা বুদ্ধি করলো, পলিটিক্স, সেটা আমি বুঝতে পারিনি, আস্তে আস্তে সবকিছু অনুভব করছি। আমাকে বলতেছে, হ্যাঁ প্রথম বাচ্চা তোমার পেটে আসছে, বাবার বাড়িতে থাকো। তো আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য উনি সমস্ত বন্দোবস্ত করলো। আমি ওনার সাথে আর কোনো কথা বাড়াইলাম না। মেজ ভাসুরকে ডাকলো। তো মেজ ভাসুর এই যে একটা মাস ছিলাম, এর মধ্যে আমাদের বাড়ি থেকে আমার বাবা তাকে একটা আংটি পরাই দিয়েছিল। ওই আংটিটার বিনিময় করে তার ভাইয়ের কাছ থেকে 100-200 এভাবে করে প্রায় 1200 টাকার মতো শুনেছি আনছে। তো আনার পরে আমাকে যেদিন নিয়ে যায় তখন সম্ভবত চাকলাদার বা সাকুরে একটা গাড়িতে করে আমি বরিশালে নিয়ে আসে। আসার পরে রাস্তায় মানে গাড়িতে উনি আমাকে যা যা খাওয়াইছে ওটাও টাকার হিসাব রাখছে আমার বাসুর, কিন্তু আমি বুঝতে পারিনি। তো বাসুরের বাড়িতে যখন নিয়ে গেল, আমার হাজবেন্ডের কাছে কোনো টাকা পয়সা নেই, 10 টাকা মাত্র। তো রিক্সায় যখন উঠায়, আমি এত ভালোবাসি আমার হাজবেন্ডকে, খুব অস্থির ছিলাম, খুব কান্নাকাটি করতেছি যে ওর রেখে যাওয়া আমার জন্য খুব একটা মানে খুব কঠিন এবং খুবই খারাপ লাগতেছে। তো যখন আমি যাই, যাওয়ার পরে শুধু একটা কথা বলছি যে আসলে জানো, তোমাকে রেখে আমি যেতাম না, কিন্তু আমি নিরুপায়, আমার শরীরের অবস্থা এত খারাপ, আমি এখানে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাব। তাও বলি না যে তোমার অবর্তমানে তোমার মা, এরকম কথা বলে। তো একদিন গালাগাল করতেছে খুব বিশ্রী ভাষা, হ্যাঁ নিজেরা খাইতে পারে না, একটা নিচের মধ্যে বাচ্চা টাচ্চা না, কি দরকার, খুব বাজে ভাষা আর কি। আমি তো আমার ভাষায় বললাম, খুব বিরক্তিকর তিক্ত ভাষা। এই কথাগুলা মালা আপা শুনে ফেলছে। এখন মালা আপা এসে শুনতেছে কি আমার একটু বাজে ভাষায় আজে বাজে কথাগুলো বলতেছে, আর আমি থরথর করে কাঁপতেছি আর কাঁদতেছি। তখন মালা আপা বললো, খালা তোমার এত বড় সাহস, তুমি রকির অবর্তমানে ওর বউরে তুমি এই সমস্ত ভাষা ব্যবহার করো, আজকে ও বাসায় আসলে আমি ওর কাছে বলবো, এতে কোনো ভুল নয়, আমার কেউ ফিরে দিতে পারবে না। আমার শাশুড়ি দেখলেন কি মালার পাও দুটো ধরে আসছে, মা তুমি কারো কাছে বললো না, তুমি রকির কাছে বললে ও আমারে রাখবে না, এই মেয়েরে অনেক চাইয়ে চিন্তা আনছে, আমরা খুব কষ্ট করিয়ে আনছি, এই মেয়ের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না, এর বাবা দেবে না কোনো মতেই। খুব মাপ চাইলো। আমি চিন্তা করলাম নরম মন, আমি আর কথাটা বাড়াইলাম না। না বাড়ানোর পরে আমি শেয়ার না করে আমি শুধু রিক্সাটাকে এতটুকু বলছি, আমি নিরুপায়, আমার যদি শরীরে একটু শক্তি থাকতো আমি থাকতাম। তো